মায়ের মৃত্যুর পর কৃষ্ণা এবং তার বাবা খুবই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল, কিন্তু একসময় দেখা যায় বাবা ছেলে দুজনেই একসাথে প্রেমে পড়ে যায়। আর এখানেই ঘটে বিপত্তি, কারণ তারা যাদের প্রেমে পড়েছিল তারা ছিল সম্পর্কে ফুপু ভাতিজি, যারা একে অপরকে মোটেই সহ্য করতে পারত না। আর এক বাড়ির বউ হয়ে যাওয়া তো দূরের কথা, এক কথায় তারা ছিল একে অপরের ঘোর শত্রু। এবার তো এই বাপ ছেলে পড়ে চরম মুসিবতে। এই দুজনকে তারা এখন কি করে মানাবে, কি করে এই ফুপু ভাতিজির দ্বন্দ্ব মেটাবে? শেষমেশ এই বাপ ছেলের কি আদৌ বিয়ে করাটা হবে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প মাজাকাতে। শুরুতেই আমরা একটা ছেলেকে গান শুনতে শুনতে একটা ব্রিজের পাশ দিয়ে যেতে দেখি। ছেলেটা হঠাৎই দেখতে পায় যে দুজন লোক পানি থেকে ভেসে উঠছে। এটি দেখে তো সে ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আমরা জানতে পারি তাদের মধ্যে একজনের নাম ছিল রামানা আর আরেকজনের নাম কৃষ্ণা। তারা আসলে দুজন বাবা ছেলে। তাদের দেখে সব লোকজন মৃত মনে করে, আর সেখানকার লোকেরা দ্রুত পুলিশকে কল করে। পুলিশ তো সেখানে এসেই তাদের ভালোভাবে চেক করতে থাকে। আর তখন তারা বলে যে এরা তো মারা যায়নি, তারা আসলে মদ্যপান করে এভাবে পড়ে আছে। এরপর তো পুলিশরা তাদেরকে জাগায় এবং তাদের ধরে সোজা নিয়ে আসে থানায়। থানায় পৌঁছে পুলিশের এসআই তাদের জিজ্ঞেস করে, তোমরা এভাবে সমুদ্রের পাড়ে পড়েছিলে কেন? কি সমস্যা তোমাদের? তারা তখন জানায় তারা দুজনেই প্রেমে ব্যর্থ হয়েছে, তাই তারা সেখানে সেভাবে পড়েছিল। একথা শুনে তো পুলিশ অফিসারটা খুবই অবাক হয়ে যায়। আর তখনই আমরা এখানে একটা বিষয় জানতে পারি যে পুলিশ অফিসারটি একজন লেখকও ছিল। সে একটি গল্পের উপরই কাজ করছিল। পুলিশটি তখন তাদের কথা শুনে চিন্তা করে যে তাদের এই গল্পটি তার কাজেও লাগতে পারে। তাই সেই পুলিশটি রামানা এবং কৃষ্ণাকে বলে, তোমরা তোমাদের পুরো গল্পটি যদি আমাকে বলো এবং তোমাদের গল্পটি যদি আমার ভালো লাগে তাহলে তোমাদের আমি ছেড়ে দিব, কিন্তু তোমাদের গল্প যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে অন্য কোনো পেন্ডিং কেস চাপিয়ে দিব আর তোমাদেরকে জেলে পাঠিয়ে দিব। কিছুক্ষণ ভেবে এই শর্তে রামায়ণা এবং কৃষ্ণা রাজি হয়ে যায়। প্রথমে তো রামানা গল্প বলতে যায়, কিন্তু সে ঠিকমতো বলতেই পারছিল না। তাই এরপর কৃষ্ণা তাদেরকে গল্পটি বলতে শুরু করে। এখান থেকেই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে রামানার স্ত্রী মানে কৃষ্ণার মা কৃষ্ণাকে জন্ম দেওয়ার কয়েক মাস পরই মারা যায়। তখন থেকে রামানা কৃষ্ণাকে একাই কোলে পিঠে করে মানুষ করেছে, নিজের কথা সে চিন্তা করেনি। কৃষ্ণা বলে তার মা মারা যাওয়ার পর থেকেই তার বাবা প্রতিদিন দেরি করে বাড়ি আসতো আর তাকেই প্রতিদিন খাবার বানাতে হতো। সে অন্যদের মাকে দেখে তার মাকে খুব মিস করত, কারণ সে তার মাকে কখনো দেখেইনি। তার মার ছবি দেখার জন্য সে তার বাবার কাছে প্রতিদিন বায়না করত, কিন্তু তার মার কোনো ছবি রামানার কাছে ছিল না। যাক, তো এভাবেই তাদের দিন চলতে থাকে। কিন্তু তখনও কৃষ্ণা তার মায়ের অভাব বোধ করত, মায়ের ভালোবাসা চাইত। কিন্তু রামানা তো কৃষ্ণার জন্য দ্বিতীয় বিয়েও করেনি। তার ধারণা ছিল যদি তার সৎমা কৃষ্ণাকে ভালো চোখে দেখতে না পারে তখন কি হবে, তখন তো কৃষ্ণাই কষ্ট পাবে। তাই সে বিয়ের কথা চিন্তাও করেনি। এ কারণে সে একাই কৃষ্ণাকে ছোট থেকে বন্ধুর মতো করে লালন পালন করেছে। তারা দুজনেই অনেক একা ছিল, কিন্তু তাদের সংসার অনেক ভালো চলছিল। বাবা ছেলে দুজন মিলে আনন্দেই দিন কাটাতো। কিন্তু দেখা যায় তাদের বাসায় কোনো কাজের মেয়েও কাজ করতো না, কারণ তারা বাবা ছেলে একা ছিল। যাক, তো আমরা আরো জানতে পারি যে রামানা একটা ভিসা অফিসে কাজ করে, আর কৃষ্ণা 3 বছর আগে বিটেক শেষ করলেও অনেক চেষ্টা করার পরও এখনো পর্যন্ত কোনো চাকরি জোগাতে পারেনি। এখানে আমরা কৃষ্ণার ব্যাপারে আরো জানতে পারি কৃষ্ণার কোনো মেয়ে বন্ধুও ছিল না, কারণ সে মেয়েদের সাথে ভালোভাবে কথাই বলতে পারতো না। তাই সে সবসময় মেয়েদেরকে একটু এড়িয়েই চলতো। এ কারণে তার ছোটবেলা থেকে কোনো মেয়ে বন্ধুই হয়নি, আর এজন্যই তার কোনো প্রেমিকাও আজ পর্যন্ত হয়নি। সে এখন পর্যন্ত সিঙ্গেলই ঘোরাফেরা করছে। তো কৃষ্ণা মনে মনে ভাবে সে এবার একটা ভালো মেয়েকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসবে, তাহলেই তো তাদের পরিবারটাও পরিপূর্ণ হবে এবং সুখীও হবে। তাই সে এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নেয় যে সে এবার বিয়ে করবে, এবং সে তার সিদ্ধান্ত তার বাবাকেও জানায়। তার কথা শুনে তো রামানা মনে করে, বাহ, এতদিনে তার ছেলে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তাই সেও এবার তার ছেলে কৃষ্ণার জন্য মেয়ে খোঁজা শুরু করে। ছেলের জন্য সে একটা ভালো মেয়েকে খুঁজছিল, কিন্তু প্রত্যেকবারই দেখা যায় তার ছেলের প্রস্তাবটা বাতিল হয়ে যায়। কারণ সবার একটাই কথা, সবাই বলে তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, তো আমাদের মেয়ে যখন অসুস্থ থাকবে তখন তার দেখাশোনা কে করবে? বাচ্চা হতে গেলে তার খেয়াল কে রাখবে? আর বাচ্চা সামলাবেই বা কে? তাকে সাহায্যই বা কিভাবে করবে? তাদের মেয়েকে তো একা একাই সব কাজ করতে হবে, তাকে কেউ সাহায্য করার নেই। তাই তারা তাদের কাছে মেয়ে দিতে চায় না। এসব কথা শুনে রামানা অনেক কষ্ট পেয়ে যায়।
আর এইদিকে কৃষ্ণার বিয়ের প্রস্তাবও একটার পর আর একটা বাতিল হতে থাকে। এসব দেখে তো রামানা বুঝতেই পারছিল না যে সে এখন কি করবে, তার ছেলেকে এবার কিভাবে বিয়ে দিবে। তাই সে এক পর্যায়ে তার একজন বন্ধুর সাথেই সবকিছু শেয়ার করে এবং তার থেকে সাহায্য চায় যে সে কিভাবে তার ছেলেকে বিয়ে দিবে। তার বন্ধুও তখন এই সবকিছু বেশ মনোযোগ দিয়ে শোনে আর এরপর বলে যে এবার যেন রামানা বিয়ে করে নেয়। সেই বিয়ে করলেই তার ছেলের জন্য বউ খুঁজতে আর দেরি হবে না, তাকে বিয়ে করাতে কোনো সমস্যাই থাকবে না, সবাই তখন তাদের কাছে মেয়ে দিতে চাইবে। কিন্তু তার এই কথাটা রামানা তেমন গুরুত্বই দেয় না আর সেখান থেকে চুপচাপ চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একদিন রাতের বেলা কৃষ্ণা রাস্তায় দাঁড়িয়েছিল। সেই সময় একটি মেয়ে একটা গাড়িতে করে এসে কৃষ্ণাকে জিজ্ঞেস করে যে এখানে কি অ্যালকোহল পাওয়া যাবে কোথাও। কৃষ্ণা বলে আপনি এটা জেনে কি করবেন। মেয়েটা তখন বলতে থাকে আমার প্রয়োজন আছে, এ কারণেই তো জিজ্ঞেস করেছি। তখন কৃষ্ণা তাকে জানিয়ে দেয় যে এসব জিনিস কোথায় পাওয়া যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই কৃষ্ণা একটা ব্রিজে দাঁড়িয়ে মদ পান করছিল। সেই সময় পুলিশরা সেখানে আসে আর তাকে সাথে সাথে ধরে ফেলে। পুলিশরা যখন তাকে থানায় নিয়ে যাবে বলে গাড়িতে উঠতে বলে তখনই সে পুলিশের গাড়িতে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে সে একটু আগেই সে অ্যালকোহল কোথায় পাওয়া যায় তার অ্যাড্রেস দিয়েছিল। তাকে দেখেই তো কৃষ্ণা হাসতে হাসতে গাড়িতে উঠে পড়ে আর আমরা জানতে পারি এই মেয়েটির নাম হলো মীরা। আসলে মীরাকেও পুলিশের লোকেরা গ্রেফতার করেছিল আর তাকেও কৃষ্ণার সাথে থানায় নিয়ে যাচ্ছিল। থানায় পৌঁছেই কৃষ্ণা মীরার সাথে কথা বলা শুরু করে আর সে মীরাকে জিজ্ঞেস করে যে সে কতটুকু মদ পান করেছে। মীরা জানায় সে তো বোতলের মুখই খুলতে পারেনি আর সে আজই প্রথমবার মদ খাওয়ার চেষ্টা করেছিল আর আজই পুলিশ তাকে ধরে নিল। এরপরই মীরা কৃষ্ণাকে জিজ্ঞেস করে যে এখন তারা এখান থেকে কিভাবে বের হবে, তারা তো এখানে ফেসে গেল। কৃষ্ণা জানায় তার কাছে একটা প্ল্যান আছে। তখন সে মীরাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি ড্রিঙ্ক করতে কেন চেয়েছিলে। মীরা জানায় যে তাকে কেউ একজন বাড়িতে অনেক বিরক্ত করে, তার জন্যই সে ড্রিঙ্ক করতে চেয়েছিল, কারণ এসব তার সহ্য হচ্ছিল না। এরপর মীরা কৃষ্ণাকে জিজ্ঞেস করে তুমি কেন ড্রিঙ্ক করেছিলে। কৃষ্ণা তখন বলে আমাকে বাড়িতে বিরক্ত করার মতো কেউ নেই, এ কারণে। তখন মীরা জিজ্ঞেস করে তোমাকে বিরক্ত করার মতো কেউ নেই মানে কি, তোমার কি গার্লফ্রেন্ডও নেই। কৃষ্ণা জানায় না, সে তো মেয়েদের সাথে ভালোভাবে কথাই বলতে পারে না, তো গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে। মীরা তখন বলে কোথায়, এখন তো সে খুব ভালোভাবেই কথা বলছে। কৃষ্ণা বলে আসলে আমি এখন ড্রিঙ্ক করে আছি তো তাই বলতে পারছি হয়তো। তো এরপরই দেখা যায় তাদের মধ্যে অনেক কথা হয় আর কৃষ্ণা মীরার সাথে ফ্লার্টও করতে শুরু করে, কিন্তু মীরা তো সেটা বুঝতে পেরেও তাকে পাত্তাই দেয় না। কিছুক্ষণ পরে কৃষ্ণার বন্ধু চলে আসে আর তাদের দুজনকেই ছাড়িয়ে নেয়। এরপরই কৃষ্ণা বাহিরে এসে মীরার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মীরা তো তার সাথে কথাই বলতে চায় না। এরপর কিছুক্ষণ পরই জানতে পারে যে মীরা সেই একই কলেজে পড়াশোনা করে যেই কলেজ থেকে কৃষ্ণা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। তাই সে মীরাকে তার নাম জিজ্ঞেস করে। মীরা জানায় সে অপরিচিত লোকদের তার পরিচয় জানায় না। কৃষ্ণা তখন বলে ঠিক আছে, জানাতে হবে না, সে তার পরিচয় ঠিকই খুঁজে নিতে পারবে। মীরাও তখন বলে ঠিক আছে, দেখা যাক তুমি কিভাবে আমার পরিচয় পাও। এরপরই দেখা যায় কৃষ্ণা মীরার সাথে আরো কথা বলার চেষ্টা করে, কিন্তু মীরা তো তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই মীরা তার কলেজের ক্লাসে ছিল। ঠিক সেই সময়ে কিছু বখাটে ছেলে তাকে ক্লাসে গিয়ে ডিস্টার্ব করতে থাকে। আসলে এই ছেলেগুলো তাকে প্রতিদিনই ডিস্টার্ব করত, সে কিছু বলতেও পারত না। ঠিক তখনই হঠাৎ কৃষ্ণা সেখানে চলে আসে আর ক্লাসে এসে স্যারকে বলে স্যার, প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করেছেন আপনি অ্যাটেন্ডেন্স চেক করেছেন কিনা। স্যার বলে না, করিনি তো। কৃষ্ণা তখন স্যারকে অ্যাটেন্ডেন্স শিট দেয় আর স্যারও চেক করতে শুরু করে। আর সেই শিট যখন মীরার কাছে আসে তখনই কৃষ্ণা মীরার নাম জানতে পেরে যায় আর স্যারকে বলে ঠিক আছে স্যার, আর করতে হবে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রামানা একটা বাস স্টেশনে দাঁড়িয়েছিল, তার ক্লায়েন্টের জন্য সে অপেক্ষা করছিল সেখানে। তবে ঠিক সেই সময়ই সেই ইয়াশোদা নামের একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটিকে দেখার পরেই রামানা তো তার বয়স ভুলে যায় আর এই মেয়েটিকেই পছন্দ করে ফেলে। তাই সে তখন ইয়াশোদার পেছন পেছন যেতে থাকে। ইয়াশোদাকে ফলো করে সে যেই বাসে উঠে সেও সেই বাসে উঠে পড়ে, কিন্তু ইয়াশোদা তাকে ইগনোর করলে রামানাও সেখান থেকে অফিসে চলে যায়। আর দেখা যায় অফিসে গিয়েও সে তার কথা ভুলতে পারে না, বারবারই তার কথা তার মনে পড়তে থাকে এবং এক কলিগের সাথে ইয়াশোদার ব্যাপারে শেয়ারও করে। আর সে তার কলিগকে জানায় যে সে ইয়াশোদাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে, সে তাকে বিয়ে করতে চায়। তবে ঠিক সেই সময় ইয়াশোদা
রামানার অফিসে চলে আসে ভিসার অ্যাপ্লাই করার জন্য। রামানা তো তাকে দেখে অনেক অবাক হয়ে যায় আর অনেক খুশিও হয়। ইয়াশোদা তখন রামানার হাবভাব দেখে বুঝতে পারে যে এই রামানা হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। এটা বুঝতে পেরেই ইয়াশোদা তার ভিসার কাজটি তাড়াতাড়ি কমপ্লিট করে সেখান থেকে চলে যায়। তবে ভিসা প্রসেসিং এর সময় রামানা ইয়াশোদার সকল তথ্য পেয়ে যায় আর মনে মনে তাকে বিয়ে করার প্ল্যান করতে শুরু করে। আর এরপরই আমরা দেখতে পাই একজন লোককে, যে একটা মিটিং এ তার বন্ধুর সম্পর্কে অনেক গুণগান করছিল। এই লোকটির নাম হলো ভার্গাভ। ভার্গাভ তার বন্ধুকে অনেক ধন্যবাদ জানায় তাকে একটা বড় টেন্ডার দেওয়ার জন্য, আর সাথে তার বন্ধুর রিটায়ারমেন্টের কথাও সে সবাইকে জানিয়ে দেয়, যেটি তার বন্ধুও জানতো না যে ভার্গাভ এই কথা বলবে। তাই তার বন্ধুও অনেক অবাক হয়। পরবর্তীতে দেখা যায় ভার্গাভ সেই মিটিং থেকে বের হয়ে একজন গুন্ডাকে কল করে আর বলে তার সেই বন্ধুর 2টি পাই ভেঙে দিতে। এই কথা শুনে তো ভার্গাভের অ্যাসিস্ট্যান্ট ভার্গাভকে বলতে থাকে যে স্যার, একটু আগেই না আপনি আপনার বন্ধুর সম্পর্কে এত এত ভালো কথা বললেন, আরো বললেন যে আপনি তার কাছে কৃতজ্ঞ থাকবেন সব সময়, আর এখন আপনি তার পা ভেঙে দিতে বলছেন, এটা কেমন কথা স্যার? ভার্গাভ তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, পৃথিবীতে সবচেয়ে মজার জিনিস কি জানো? সেটা হলো রিভেঞ্জ নেওয়া। আর সবচেয়ে মজার বিষয় এই যে আমি যার উপর প্রতিশোধ নিব সে জানতেই পারে না যে আমি তার উপর প্রতিশোধ নিব। তো এরপরই দেখা যায় ভার্গাভ তার অ্যাসিস্ট্যান্টের সাথে আরো অনেক কথা বলে। এখান থেকে দৃশ্য চলে যায় কৃষ্ণার কাছে। সে একটা ইন্টারভিউ দিতে গিয়েছে। দেখা যায় সে সেখানেও ফেল হয়। তার বাবা তো সেই সময় অফিসের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। সে তো ভাবে তার ছেলে হয়তো এবার চাকরিটা পেয়েই যাবে, কিন্তু কৃষ্ণা যখন ফোন দিয়ে বলে যে সে আবারও ফেল করেছে, তখন তার বাবা মিষ্টির প্যাকেটটি ফেলে দেয় আর বলে আমার মিষ্টির টাকাটা আবারও লস গেল। এরপরে কৃষ্ণা তার বন্ধুকে কল করে এবং তার থেকে জানতে পারে মীরা একটা বাসে করে কলেজে যাচ্ছে। এটা জানতে পেরেই কৃষ্ণা তাড়াতাড়ি গিয়ে সেই বাসটি ধরে এবং মীরার পাশে গিয়ে বসে পড়ে। মীরা একটু রেগেই ছিল কৃষ্ণার উপর, কারণ কৃষ্ণা যে মীরার কলেজে গিয়ে তার সম্পর্কে সবার সামনে স্যারের থেকে ইনফরমেশন জানতে চেয়েছে, এটা মীরার একদমই পছন্দ হয়নি। কৃষ্ণা তখন মীরাকে বলে, দেখো আমি তো তোমার সম্পর্কে আরো অনেক কিছুই জানি। মীরা তখন বলে, শুধুমাত্র একটা মানুষের নাম জানলেই সব জানা হয়ে যায় না। সেই সময় কৃষ্ণা মীরাকে বলে সে তার নাম্বারও জানে, কিন্তু সে চায় না সে মীরাকে আগে কল করুক। কৃষ্ণা চায় মীরাই তাকে প্রথমে কল করুক। এই কথা শুনেই তো মীরা কৃষ্ণাকে সতর্ক করে আর বলে আমার পিছনে ঘোরাঘুরি বন্ধ করো। এটা বলেই সে রাগ করে বাস থেকে নেমে সেখান থেকে চলে যায়। সেই সময় আমরা সেই বখাটে ছেলেগুলোকে দেখতে পাই যারা মীরাকে ডিস্টার্ব করত, আর তাদের মধ্যেই একজন মীরাকে পছন্দও করত, যার নাম রাজেশ। সেই বখাটে ছেলেগুলো তখন কৃষ্ণাকে ঘিরে ধরে আর বেশ হুমকি ধামকে দিতে শুরু করে। রাজেশ তখন কৃষ্ণাকে বলে, মীরার কাছ থেকে অনেক দূরে থাকো, নাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কৃষ্ণা তো এটা শুনেই হেসে দেয় আর রাজেশকে বলে, দেখো ভাই, আমরা দুজনেই একই ধরনের। যদি মীরা তোমাকে পছন্দ করে আমি ওর পেছন ছেড়ে দিব, আর যদিও তোমাকে পছন্দ না করে তাহলে তুমিও আমাকে কোনোভাবেই থামাতে পারবে না। এটি বলেই সে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই রাজেশের ছেলেরা তাকে আটকায় আর কৃষ্ণা তাদের কয়েকজনকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর থেকে কৃষ্ণা মীরাকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা শুরু করে, আর একইভাবে অন্যদিকে রামানাও ইয়াশোদাকে ইমপ্রেস করার চেষ্টা করে। রামানা ইয়াশোদাকে বাসে ফলো করে, তার সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে। এরপরই আমাদের বর্তমানে আনা হয়। এসআই জিজ্ঞেস করে তারপর কি হয়েছিল। এরপর কৃষ্ণা আবার বলতে শুরু করে, আর দেখা যায় রামানা শেষমেশ ইয়াশোদার সাথে কথা বলে এবং জানতে পারে সে ইউএসএ চলে যাবে, তার ভিসা কনফার্ম হয়ে গেছে। এটা শুনে রামানা তাকে জিজ্ঞেস করে তার পরিবারের আর কে কে যাবে। ইয়াশোদা বলে কেউ না, সে একাই যাবে। রামানা তখন তাকে জিজ্ঞেস করতেই যাবে, তখনই ইয়াশোদা বলে যে সে এখনো সিঙ্গেল, সে এখনো বিয়ে করেনি। এটা শুনে তো রামানা অনেক খুশি হয়ে যায়। এরপর রামানাও তার সম্পর্কে ইয়াশোদাকে বলে যে সেও একা। এটা শুনেই ইয়াশোদা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর কাঁদতে শুরু করে। ইয়াশোদাকে এভাবে কান্না করতে দেখে তো রামানা ভয় পেয়ে যায়, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। তো সে যাওয়ার পরপরই সেখানে কৃষ্ণা আসে, কারণ কৃষ্ণাকে রামানাই সেখানে আসতে বলেছিল। কৃষ্ণা এসে ইয়াশোদাকে দেখে জিজ্ঞেস করে কি হলো, কোনো সমস্যা হয়েছে কি আপনার? ইয়াশোদা বলে না, কোনো সমস্যা নেই। এরপরে কৃষ্ণা সেখান থেকে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরেই তার বাবার সাথে তার কিছু কথা কাটাকাটি হয়।
তার বাবা তাকে বলে কৃষ্ণা নাকি কোন মেয়ের বাস ফলো করে আর তাকে নাকি ডিস্টার্ব করে, আর এই কথাটা তাকে তাদের এলাকারই কেউ বলেছে। রামানা তখন কৃষ্ণাকে বলে সে তার বয়সে কখনোই কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি। এইসব কথা তারা বাবা ছেলে বলতে বলতেই তখনই সেখানে ইয়াশোদা চলে আসে। ইয়াশোদাকে দেখেই কৃষ্ণা বলে আপনি তো বললেন আপনার সাহায্য লাগবে না, তাহলে এখন আপনি আমাদের বাড়িতে যে? ইয়াশোদা তখন জিজ্ঞেস করে এটি তোমার বাড়ি? আর রামানা? কৃষ্ণা বলে রামানা আমার বাবা। এটা শুনে ইয়াশোদা অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল রামানা হয়তো এখনো বিয়ে করেনি। তখন রামানা ভেতর থেকে বের হয়ে ইয়াশোদাকে দেখতে পায়। ইয়াশোদা রামানাকে দেখে কৃষ্ণাকে বলে তোমার বাবা আমাকে ডিস্টার্ব করে, আমাকে বাসে ডিস্টার্ব করে, অফিসে ডিস্টার্ব করে, আরো বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে। এটা শুনে তো কৃষ্ণাও অনেক অবাক হয়ে যায়। এরপরে ইয়াশোদা রামানার সম্পর্কে কৃষ্ণাকে অনেক কথা বলে। এগুলো বলেই সে সেখান থেকে রেগে চলে যায়। তো এরপরে কৃষ্ণা তার বাবাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তার বাবাকে সে একটা রুমে পায় আর বলতে থাকে কে যেন বলেছিল সে কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি। তো এইসব নিয়ে তাদের বাবা ছেলের মধ্যে অনেক কথা হয়। সেদিনই আমরা দেখি রামানা তার বন্ধুর সাথে আলোচনা করতে থাকে যে সে কিভাবে ইয়াশোদার রাগ ভাঙাবে, কারণ সে তো তাকে বলেছিল সে সিঙ্গেল, আর এখন তো সে জানতে পারলো যে না, তার একটা ছেলেও আছে। রামানাকে তখন তার বন্ধু বলে ইয়াশোদাকে তার মনের কথা চিঠিতে লিখে দিতে। তারপরে দেখা যায় যে সেদিন রাতে রামানা ও কৃষ্ণা দুজনেই তাদের প্রেমিকার জন্য চিঠি লিখছে। কেউ কাউকে তাদের নিজেদের চিঠি দেখতে বা পড়তেও দেয় না। পরদিন সকালে তারা দুজনেই চিঠি নিয়ে প্রার্থনা করে এবং যে যার চিঠি নিয়ে বের হয়ে যায় তাদের প্রেমিকাকে দিতে। কৃষ্ণা তো প্রথমে তার গার্লফ্রেন্ড মীরাকে চিঠিটা দেয়। মীরা তো চিঠিটা দেখে খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে কৃষ্ণা কি সব উল্টো পাল্টা জিনিস লিখে এনেছে। মীরা তো এটাও বলে যে সেই চিঠি নিয়ে স্যারের কাছে বিচার দিবে। এ কথা শুনে কৃষ্ণা তার চিঠিটা মীরার থেকে নিয়ে নেয় আর এটা পড়ে বুঝতে পারে যে এটা তো আসলে তার বাবার চিঠি। অন্যদিকে রামানাও ইয়াশোদাকে তার চিঠিটা দেয়। ইয়াশোদা তো চিঠিটা পড়ে অনেক রেগে যায়। রাগের কারণ বুঝতে না পেরে রামানা সেই চিঠিটা পড়ে আর সেও বুঝতে পারে যে সে আসলে ভুলে তার ছেলের চিঠিটি নিয়ে চলে এসেছে। এরপরই দুই বাবা ছেলে দুজনের সাথে দেখা করে। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল ঠিক তখনই তারা দেখতে পায় একটা গাড়ি একজন লোককে আহত করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তখনই রামানা আর কৃষ্ণা সেই ব্যক্তিটিকে সাহায্য করার জন্য সেই গাড়ি থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা থামাতেই পারে না। পরে তারা অন্য আরেকটি গাড়ি থামায়। গাড়িটি থামানোর পরে কৃষ্ণা দেখতে পায় গাড়িতে থাকা লোকটি আর কেউ না, সেই স্টিল ফ্যাক্টরির মালিক ভার্গব। সে আসলেই খুব রাগী প্রকৃতির একজন লোক, যার পরিকল্পনার কারণেই তার লোকেরা এই লোকটিকে আহত করেছে। এখানে আহত ব্যক্তিটিকে ভার্গবের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোকটি তখন ভার্গবকে দেখে বলে আমাকে এখানে একা ফেলে যেও না। তখনই আমাদের মনে পড়ে যায় ভার্গবের বন্ধুর উপর রিভেঞ্জ নেয়ার কথা। এটা সেই বন্ধুটি। বন্ধুর অনুরোধে ভার্গব তার সাথে থাকতে বাধ্য হয় তখন, যার ফলে তার স্বপ্নের প্রজেক্টের টেন্ডারটা হাতছাড়া হয়ে যায়, যে কারণে তার অনেক বড় সড় একটা ক্ষতি হয়ে যায়। এর কারণে ভার্গব রামানা আর কৃষ্ণার উপর খুবই রেগে যায়। সে এবার ঠিক করে সে তাদের উপর প্রতিশোধ নিবে, কারণ তাদের দুজনের জন্যই তার এত বড় ডিলটি ক্যান্সেল হয়ে গেছে। তাদের দেখেই তো তার রাগ হচ্ছিল, কিন্তু তাও ভার্গব এখানে রামানা আর কৃষ্ণার সাথে এমন ব্যবহার করে যেন তারা কোনোভাবেই সন্দেহ করতে না পারে। ভার্গব তাদের দুজনের একটা ছবিও তুলে নেয় এবং তার গুন্ডাদের তাদেরকে মেরে ফেলতে বলে। এরপরই দেখা যায় একদিন মীরা কলেজের ল্যাবে একা ছিল। তখন সেই সময় ল্যাবে রাজেশ নামের সেই ছেলেটি মীরার সাথে জোরপূর্বক খারাপ কিছু করার চেষ্টা করে। সেই সময় কলেজের দপ্তরই মীরাকে এই অবস্থায় দেখে ফেলে আর তাড়াতাড়ি কাউকে আনতে চলে যায়। সেই সময়ই কৃষ্ণা কলেজে আসে। সেই দপ্তরি কৃষ্ণাকে দেখে সবকিছু খুলে বলে। কৃষ্ণা তখনই সম্পূর্ণ পরিস্থিতি বুঝতে পেরে যায়, কিন্তু সে চায় না মীরার সম্মান নষ্ট হোক। তাই সে কৌশলে কলেজে অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে ঘোষণা করে যে সবাই ল্যাবের সামনে চলে আসুন, এবং স্পিকারের মাধ্যমে সে রাজেশকেও হুমকি দিয়ে বলে যে যদি এখনো তুই বাইরে না আসিস তাহলে কিন্তু তোর জীবন ধ্বংস হয়ে যাবে। যেই কথা শুনে রাজেশ অনেকটা ভয় পেয়ে যায় আর মীরাকে ছেড়ে দেয়। এরপরই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মীরাও ল্যাবের পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই কৃষ্ণা কোনো রকম মারামারি ছাড়াই মীরাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং তার সম্মানও রক্ষা করে। কিছুক্ষণ পরই মীরা জানতে পারে যে কৃষ্ণাই তার সম্মান রক্ষা করেছে, আর এই ব্যাপারটা তো তার খুবই ভালো লাগে। তাই সে এবার কৃষ্ণাকে কল করে
আর তার সাথে দেখা করতে বলে। পরবর্তীতে দেখা যায় সে এখন কৃষ্ণার সাথেই ঘুরতে বের হয়ে যায়। তারা তো বেশ আনন্দ করে সময় কাটায়। এরপরে ঘোরাফেরা শেষ করে বাসায় ফেরার সময় রাস্তায় তারা রাজেশকে দেখতে পায়। কৃষ্ণা তখন রাজেশকে বলে মীরা তাকে ভালোবাসে। রাজেশ বিশ্বাস করতে না চাইলে মীরা রাজেশের সামনেই কৃষ্ণাকে জড়িয়ে ধরে এবং তার প্রেমের প্রস্তাবটি গ্রহণ করে নেয়। এটা দেখেই তো রাজেশেরও আর কিচ্ছু করার থাকে না, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়াশোদার ইউএস এর ভিসা কনফার্ম হয়ে গেছে আর সে ইউএসএ যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। ঠিক তখনই রামানা ইয়াশোদাকে কল করে আর তার সাথে দেখা করতে যায়। সে তখন ইয়াশোদাকে জিজ্ঞেস করে তুমি এখনো সিঙ্গেল কেন? ইয়াশোদা বুঝতে পারে যে সে যদি সত্যিটা রামানাকে বলে তাহলে হয়তো রামানা তার পেছন ছেড়ে দিবে, তাই সে বলতে থাকে যে সে ছোটবেলায় স্কুলে একটি ছেলেকে অনেক ভালোবেসেছিল আর তাকে সেই ছেলেটি বলেছিল আমি একদিন ঠিকই ফিরে আসব আর তোমাকে বিয়ে করব, আমার জন্য তুমি অপেক্ষা করো। যে কথা ইয়াশোদা তখন রাজি হয়েছিল আর তার জন্য অপেক্ষাও করে যাচ্ছে, কিন্তু সেই ছেলেটা সেখান থেকে চলে যাওয়ার পর আর কখনো ফিরে আসেনি। তার কথা চিন্তা করে তো সে এখনো বিয়েও করতে পারেনি। সে এখনো তার কথা ভাবে, তাকে প্রচন্ড ভালোবাসে। এখানে তো এবার রামানা তার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে আর এখানেই গল্পের অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়। আমরা জানতে পারি সেই ছোট ছেলেটি আর কেউ নয়, রামানা নিজেই ছিল। আসলে রামানা এখানকার পড়াশোনা শেষ করে চাকরির জন্য অন্য একটি জায়গায় চলে গিয়েছিল। তবে সে যখন তাকে বিয়ে করার জন্য ফিরে এসেছিল তখন সে জানতে পারে যে ইয়াশোদার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছে। এই কথা শুনে তো রামানা অনেক কষ্ট পেয়েছিল, তাই সেই শহর ছেড়েই চলে যায় আর অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয়। এখানে রামানা ইয়াশোদাকে বলে তুমি আমার কারণে এখন পর্যন্ত বিয়ে করনি। এরপরই রামানা এখানে কান্না করতে করতে ইয়াশোদার কাছে ক্ষমা চায় আর জানায় আমার স্ত্রী মারা গেছে অনেক আগে আর আমার একটা ছেলেও আছে। এরপরই সে ইয়াশোদাকে প্রশ্ন করে তুমি কি এখন আমাকে বিয়ে করবে? আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম, সব ভুল আমারই। ইয়াশোদা তখন এখানে রামানার সব কথা শোনে আর সব ভেবে চিনতে তার কথায় রাজিও হয়ে যায়। রামানা তো এতে বেশ খুশি হয়। এদিকে কৃষ্ণা জানতে পারে তার বাবা ইয়াশোদা নামের সেই মেয়েকে ভালোবাসে আর রামানাও জানতে পারে যে তার ছেলে কৃষ্ণা মীরা নামের একটা মেয়েকে ভালোবাসে। এটা শুনে তো তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায় যে অবশেষে তাদের জীবনে ভালোবাসার মানুষ এসেছে। এরপরই সেদিন রাতে রামানা আর কৃষ্ণা দুজনই রেডি হয়ে নেয় তাদের প্রেমিকাদের সাথে দেখা করতে যাওয়ার জন্য। কিন্তু দেখা যায় রামানা গিয়ে মীরাকে ভুলে ডাক দেয় আর কৃষ্ণা গিয়ে ভুলে ইয়াশোদাকে ডাক দেয়। মীরা আর ইয়াশোদা তো দুজনেই অবাক হয়ে চিৎকার করে ওঠে। ফলে রামানা তো একদিকে দৌড় দেয় আর কৃষ্ণা আর একদিকে দৌড় দেয়। পালাতে পালাতে তারা গিয়ে একে অপরের সাথে ধাক্কা খায়। পরবর্তীতে তারা দুজনেই জানতে পারে যে মীরা আর ইয়াশোদা একই সাথে একই বাড়িতে থাকে। তাদের আওয়াজ শুনে ইয়াশোদা, মীরা আর তাদের বাবা মা দ্রুত বেরিয়ে আসে। তখন তো রামানা আর কৃষ্ণা খুবই অবাক হয়ে যায়, কারণ সেখানে তারা ভার্গবকে দেখতে পায়। আসলে ভার্গব ছিল ইয়াশোদার ভাই আর মীরার বাবা, অর্থাৎ ইয়াশোদা আর মীরা সম্পর্কে ফুপু ভাস্তি। এদিকে আবার ভার্গবের ঠিক করা গুন্ডা তাকে জানায় যে সে রামানা আর কৃষ্ণাকে তাদের বাড়ির সামনেই দেখেছে। এই কথা শুনতে শুনতেই তো ভার্গব রামানা আর কৃষ্ণাকে তার বাড়িতেই দেখতে পায়। আর ভার্গব যখন রামানা আর কৃষ্ণাকে দেখে তখন সেও অনেক বেশি অবাক হয়ে যায়। সেই মুহূর্তে মীরা আর ইয়াশোদা তাদের ভালোবাসার কথা ভার্গবকে বলে। মীরা গিয়ে কৃষ্ণার সাথে পরিচয় করিয়ে দেয় আর ইয়াশোদা গিয়ে রামানার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু ভার্গব তো তাদের কথা শুনে অনেক রেগে যায় এবং তাদেরকে মানতেই চায় না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রামানা আর কৃষ্ণা ভার্গবকে বোঝানোর জন্য তাদের বাড়িতে আসে। ভার্গব তো তাদের একদমই পছন্দ করে না, তাই তখনই সে একটু চিন্তা করে রামানা আর কৃষ্ণাকে বলে যে আমার আসলে তোমাদের বিয়েতে কোনো সমস্যা নেই, তবে আমার একটা শর্ত আছে। রামানা আর কৃষ্ণা তো তখন একটু ভয়ই পেয়ে যায়। ভার্গব তখন বলে আসলে মীরা আর ইয়াশোদার সম্পর্ক তেমন একটা ভালো নয়। তারা একই বাড়িতে থাকলেও একজন আরেকজনের সাথে কথাই বলে না, আর তারা হয়তো বিয়ের পরও একই জায়গায় থাকতেও পারবে না, কারণ তারা একে অপরকে সহ্যই করতে পারে না। কিন্তু তোমরা দুজন যদি ওদেরকে বিয়ে করো তাহলে তাদের একই বাড়িতে থাকতে হবে, যেটা তারা একদমই চাইবে না। তাই তোমরা যদি ওদের দুজনকে একসাথে থাকতে রাজি করাতে পারো তাহলে আমি তোমাদের সাথে ওদের বিয়ে দেব, না হলে কিন্তু দেব না। এই কথা শুনে তো এবার রামানা আর কৃষ্ণা ঠিকই করে নেয় যে তারা এবার ইয়াশোদা আর মীরার সম্পর্ক ঠিক করেই ছাড়বে।
তারা তো মনে করে কাজটা অনেক সোজা, আর তারা এখানে ভার্গবের চ্যালেঞ্জটিও গ্রহণ করে নেয় এবং ভার্গবকে বলে যায়, আপনি বিয়ের প্রস্তুতি শুরু করুন, আমরা তাদের যেভাবে পারি ঠিকই রাজি করাবো। এটা বলেই তারা সেখান থেকে চলে যায়। আসলে ভার্গব তো জানতো এটা কোনোভাবেই সম্ভব না, সে জেনে বুঝেই তাদেরকে এই শর্তটা দিয়েছে। এরপরই দেখা যায় রামানা আর কৃষ্ণা ইয়াশোদা আর মীরার কাছে তাদের ঝগড়ার কারণ জানতে চায়, কিন্তু দেখা যায় তারা কেউই প্রথমে কিচ্ছু বলতে চায় না। কিন্তু পরে রামানা আর কৃষ্ণা আলাদা আলাদা ভাবে মীরা আর ইয়াশোদার সাথে দেখা করতে যায়। কৃষ্ণা তো মীরাকে দেখেই মুগ্ধ হয়ে যায়, কারণ মীরা আজ শাড়ি পরেছিল। মীরাকে দেখেই তো সে সবকিছু ভুলে তাকে কিছু জিজ্ঞেস না করেই বাড়ি চলে আসে। এদিকে তার বাবা তার সাথে খুবই রাগারাগি করে। এরপর সেও তখন মীরার ইয়াশোদার ঝগড়ার কারণ জানতে ইয়াশোদার সাথে দেখা করতে যায়। সে গিয়েও দেখে যে ইয়াশোদা শাড়ি পরেছে, আর তাকে দেখে সেও মুগ্ধ হয়ে যায়। তাই কিছু জিজ্ঞেস না করেই বাড়ি চলে আসে। এরপরই দেখা যায় মীরা কৃষ্ণার সাথে দেখা করে বাড়ি গিয়ে তার মাকে জানায় যে সে তার একটি বান্ধবীর বিয়েতে যাবে। মীরার মা বলে সে তার আন্টি ইয়াশোদাকে বলেছে সে মীরাকে যেতে বলেছে, কিন্তু আবারও তাড়াতাড়ি ফিরেও আসতে বলেছে। এটা শুনে মীরা তো তার মার উপর অনেক রেগে যায় আর বলে, আমার সবকিছুর পারমিশনে কি ইয়াশোদার থেকে নিতে হবে? এটা বলেই সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা দেখি কৃষ্ণা মীরাকে কল করে আর তাদের ঝগড়ার কারণ জিজ্ঞেস করে। তখন মীরা কৃষ্ণাকে জানায় ছোটবেলা থেকে ইয়াশোদাই মীরার দেখাশোনা করত, কিন্তু বড় হওয়ার পর ইয়াশোদা মীরাকে অনেক বেশি শাসন করতে শুরু করে, যেমন এখানে যেও না, এটা করো না, ওটা করো না, এরকম অনেক কিছু। তার সব বিষয়েই সে কথা বলতো, যা মীরার মোটেই ভালো লাগতো না। তার এগুলো ছিল খুবই অপছন্দের। সে তো একটা স্বাধীন চেতা মেয়ে, তার কি এরকম বাইন্ডিংস এর মধ্যে থাকা ভালো লাগবে? আর এত নিষেধাজ্ঞা তার ভালো লাগে না, তাই সে ইয়াশোদাকে ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে ইয়াশোদা রামানাকে বলে যে মীরা কখনোই তার সাথে নাকি ভালো ব্যবহার করতো না, সে সবসময় তার সাথে রাগ দেখাতো, যেটা তারও একদমই ভালো লাগতো না, যার কারণে একই বাড়িতে থাকা সত্ত্বেও তাদের মধ্যে দূরত্বটা ধীরে ধীরে অনেক বেড়ে গেছে। এইসব শুনে তো রামানা আর কৃষ্ণা তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে। কৃষ্ণা মীরাকে বুঝাতে তার বান্ধবীর বিয়েতেও যায়, তাও সে কোনো অবস্থায় বুঝতে চেষ্টা করে না। এদিকে রামানাও অনেকভাবে ইয়াশোদাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজনই কোনোভাবেই বুঝতে চায় না একে অপরকে। অনেক চেষ্টা করার পরও যখন তারা তাদের বোঝাতে ব্যর্থ হয়, তখন রামানা আর কৃষ্ণা এক পর্যায়ে ভার্গবকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে যে তারা এখন কি করবে। ভার্গব তখন রামানা আর কৃষ্ণাকে বলে যে তারা কখনোই একসাথে থাকবে না, তোমরা যত কিছুই করো না কেন, তাই তোমাদের মধ্যে যে কোনো একজনকে ত্যাগ স্বীকার করতে হবে। যদি কৃষ্ণা পেছনে সরে যায় তাহলে ইয়াশোদা তার মা হয়ে তাদের বাড়িতে যাবে, আর যদি রামানা পেছনে সরে যায় তাহলে মীরা তার বৌমা হয়ে তাদের বাড়িতে যাবে। এখন ডিসিশন তাদের যে তারা কি করবে, কিন্তু রামানা আর কৃষ্ণা কেউই তো তাদের ভালোবাসার মানুষকে হারাতে চায় না, কারণ তারা তাদের অনেক ভালোবাসতো। এজন্যই তারা তাদের লড়াই আবারও চালাতে থাকে। এদিকে রামানা আর কৃষ্ণা চলে যাওয়ার পরই ভার্গব মীরা আর ইয়াশোদার জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয় আর তাদের সাথে কথাও বলে। এরপরই দেখা যায় মীরা কৃষ্ণাকে কল করে আর বলে তার বাবা তার বিয়ে ঠিক করেছে এবং তার 5 দিন পরই বিয়ে। সে কৃষ্ণাকে কিছু একটা করতে বলে। তখন এই বলেই মীরা কলটি কেটে দেয়। কৃষ্ণা তো বুঝতেই পারছিল না সে কি করবে। সে তখন তার বন্ধুর সাথে তাদের পুরো বিষয়টা শেয়ার করে। কৃষ্ণা বলে যে মীরার বাবা তার বিয়ে ঠিক করেছে, আর মীরার বাবা তো বলেছে আমাদের দুজনের মধ্যে একজনকে স্যাক্রিফাইস করতে। তো যদি আমি মীরাকে নিয়ে পালিয়ে যাই আর বিয়ে করে ফেলি তাহলে তো অটোমেটিক্যালি আমার বাবার স্যাক্রিফাইস হয়ে যায়। কৃষ্ণা এরপর বলে তাহলে ঠিক আছে, কালকে সকাল 6টার দিকে আমি মীরাকে নিয়ে পালিয়ে যাব আর বিকালেই বিয়ে করে ফিরে আসব। কৃষ্ণার বন্ধু তখন বলে রামানা এটা জানতে পারলে তো অনেক বড় শক পাবে। কৃষ্ণা বলে আরে কিছুই হবে না। সে বলে সে তার বাবাকে সামলে নিবে, এতে কোনো সমস্যাই হবে না। আর এদিকে আমরা দেখতে পাই কৃষ্ণার সব কথা রামানা ছাদ থেকে শুনে নিয়েছে। রামানা তখন বলে আমি তোমার বাবা, ছোট থেকে আমি তোমাকে বড় করেছি, আমি তোমার সম্পর্কে জানবো না? আমি তোমাকে খুব ভালো করেই চিনি। এরপরই দেখা যায় সে তার ছেলে কৃষ্ণার প্ল্যান অনুযায়ী ইয়াশোদাকে কল করে আর পালানোর কথা বলে। ইয়াশোদা তো প্রথমে রাজিই হয় না, কিন্তু পরে সে কিছু সময় চিন্তা করে আর পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি পরের দিন সকালে রামানা তো কৃষ্ণার ঘুম থেকে ওঠার আগেই ইয়াশোদাকে নিয়ে পালিয়ে যায়। রামানা বাড়ি থেকে বের হওয়ার পরই আমরা জানতে পারি কৃষ্ণা এই প্ল্যানটা ইচ্ছে করেই
তার বাবার জন্য করেছিল। আর এইদিকে রামানা বাস স্টপে পৌঁছানোর পর তার বন্ধু তাকে কল করে জানায় যে কৃষ্ণা আসলে পালাতে চায়নি, সে ইচ্ছে করে এই প্ল্যানটি করেছে। আর অন্যদিকে আমরা কৃষ্ণাকে ভার্গবের কাছে দেখতে পাই। সে ভার্গবের কাছে গিয়ে তাকে সবকিছু খুলে বলে আর বলে সে তার বাবার থেকে এটা আশা করেনি। ভার্গব তো প্রথমে কিছুই বুঝতে পারে না যে রামানা তার বোনকে নিয়েই পালিয়েছে। পরে এই ব্যাপারটা বুঝতে পেরে সে কৃষ্ণাকে জিজ্ঞেস করে এই কথা কি সত্যি। তখন মীরা ভেতর থেকে একটা চিঠি নিয়ে আসে আর বলে হ্যাঁ এটা সত্যি। তখন ভার্গব এই চিঠিটা পড়তে চাইলে কৃষ্ণা তাকে চিঠিটা পড়তে দিতে চায় না। সে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে যে চিঠিটা পড়লে নাকি ভার্গব সহ্য করতে পারবে না। কৃষ্ণা তখন নিজেকে ভালো সাজাতে বলে যে সে অনেক সৎ এবং মীরাকে সে সৎভাবেই ভালোবেসেছে, যার কারণে সে পালিয়ে যায়নি। সে চাইলেই মীরাকে নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে এটা করেনি। আর এরপরই আমরা দেখতে পাই কৃষ্ণা নিজেকে ভার্গবের কাছে ভালো সাজানোর জন্য অনেক কিছুই বলতে থাকে। ঠিক তখনই রামানা আর ইয়াশোদা সেখানে চলে আসে। কৃষ্ণা তখন রামানা আর ইয়াশোদাকে দেখে বলে পালিয়েই যখন গিয়েছিলে আবার ফিরে কেন আসলে। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রামানা আর ইয়াশোদা যখন বাসে উঠতে যাচ্ছিল তখন ইয়াশোদা বলে যে অনেক হয়েছে, আর না, আমি আমার পরিবারের লোককে কষ্ট দিতে পারবো না, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি শুধু এসেছিলাম পালানোর এক্সপেরিয়েন্সটা কেমন সেটা দেখার জন্য। দেখা শেষ, এখন আমি বাড়ি চলে যাব। এটা শুনে রামানা তো তখন অনেক বেশি শকড হয়ে যায়। দৃশ্য আবারও আসে বর্তমানে আর দেখানো হয় কৃষ্ণা বলে আমার প্ল্যানটাই আসলে ভুল ছিল, এটা কাজেই দিল না। তখন রামানা কৃষ্ণাকে বলে চিঠিটা তাদের পড়ে শোনাতে। কৃষ্ণাও সেটা পড়ে আর দেখতে পায় ইয়াশোদা চিঠিতে বলেই গিয়েছিল যে সে 6টার ভেতরেই বাড়ি ফিরে আসবে। তখন তো ভার্গব তাদের উপর খুবই রেগে যায় আর বলে আমি তোমাদের বলেছিলাম তোমরা কেউ একজন স্যাক্রিফাইস করো, তোমরা কেউই স্যাক্রিফাইস করলে না, আর এখন তোমরা আমার বাড়ির মেয়েদের নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। কৃষ্ণা তখন কিছু বলতে যাবে তখনই ভার্গব রেগে মেগে তাদেরকে বলে যে তারা যেন এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যায়। আর তারাও তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই হঠাৎই ইয়াশোদাকে কেউ একজন কল করে। ইয়াশোদা তখন কৃষ্ণার কাছে যায় এবং কৃষ্ণাকে নিয়ে দিলীপ নামের একজন লোকের কাছে আসে আর তাকে বলে তুমি দিলীপের লোকদেরকে এক্ষুনি মারো। যে কথা শুনে কৃষ্ণা একটু সন্দেহ প্রকাশ করে আর ইয়াশোদাকে জিজ্ঞেস করে এই লোকগুলোকে, আর আমি কেনই বা এদেরকে মারবো। দিলীপ তখন ইয়াশোদাকে অনেক অপমান করতে থাকে আর জিজ্ঞেস করে এই ছেলেকে, তোমার সঙ্গে এর কিসের সম্পর্ক, আর তুমি একে কোথা থেকেই বা ধরে নিয়ে এসেছো। তখনই ইয়াশোদাকে এত অপমান করছে দেখে কৃষ্ণা অনেক রেগে যায়। ঠিক তখনই ইয়াশোদা বলে ওঠে এটা আমার ছেলে। এই কথা শুনে তো কৃষ্ণা এবার আবেগপ্রবণ হয়ে পড়ে আর ইয়াশোদার কথা অনুযায়ী দিলীপ এবং তার লোকেদেরকে আচ্ছা মতো মারতে শুরু করে। কিন্তু ইয়াশোদা এর পরও তাকে বলে না যে এই দিলীপ আসলে কে এবং সে কেন দিলীপকে মারতে বলেছে। এরপরই সে সেখান থেকে চলে যাওয়ার পরও আমরা দেখতে পাই কৃষ্ণা ইয়াশোদার ছেলের স্বীকৃতি পাওয়ায় অনেক আবেগী হয়ে পড়েছে, কারণ সে তো ছোট থেকে মায়ের আদর পায়নি। আর ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় সে মীরাকে ছেড়ে দিবে, তার ভালোবাসাকে ত্যাগ করবে। আর সেই কথা ভার্গবকেও গিয়ে জানিয়ে দেয়। এই কথা মীরা যখন শুনতে পায় তখন মীরা অনেক কষ্ট পায়। পরদিনই দেখা যায় মীরা কৃষ্ণার সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু বাড়িতে তখন কেউই ছিল না। আর সে দেখে বাড়ির অবস্থা খুবই খারাপ, বাড়িটি অনেক বেশি অপরিষ্কার হয়ে আছে। তাই সে সেই মুহূর্তেই বাড়িটি পরিষ্কার করা শুরু করে দেয়। সে বাড়ির সব কাজ করে, সবকিছু পরিষ্কার করে, এছাড়াও সে সবার জন্য খাবারও তৈরি করে। এই সময় রামানা হাসপাতালে ছিল। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেই সে মীরাকে দেখতে পায়। আসলে রামানা তখন কয়েকদিন ধরেই অনেকটা জ্বরে ভুগছিল। সেই সময় এখানে মীরা রামানার যত্ন নিতে শুরু করে, ঠিক যেমন করে একজন মেয়ে তার বাবার যত্ন নেয় সেইভাবে। এসব দেখে তো রামানা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে আর ভাবে তার একটা মেয়ে থাকলেও হয়তো তার এরকম করেই যত্ন করত। সে এসব কথা ভেবে আবেগে কান্নাই করে দেয়। আর এরপর রামানা ও মীরাকে সেখানে তার সামনে বসিয়ে খাইয়ে দেয়। মীরা তো সেখান থেকে বাসায় ফিরে তার মায়ের কাছে অনেক কান্না করে, কারণ সে কৃষ্ণাকে বুঝতে পারেনি আর কৃষ্ণাও বোঝেনি। এরপরই আমরা দেখতে পাই রামানা পরের দিন ইয়াশোদাকে তার সাথে দেখা করতে ডাকে এবং তাকে বলে আমরা যদি নিজেদের খুশির জন্য বিয়ে করি তাহলে সুখী হব কিনা নিশ্চিত জানি না, কিন্তু কৃষ্ণা ও মীরা যদি নিজের খুশিতে বিয়ে করে তাহলে তারা নিশ্চিত সুখী হবে। তাদের জন্য আমাদেরকে নিজেদের ভালোবাসা ত্যাগ করতেই হবে। এই কথা বলেই রামানা সেখান থেকে চলে যায় এবং সে ভার্গবকেও এই বিষয়টি জানিয়ে দেয়।
অন্যদিকে ইয়াশোদাও এই কারণে অনেক বেশি কষ্ট পায়। রামান আর কৃষ্ণা দুজনেই অজান্তে নিজেদের ভালোবাসা ত্যাগ করতে রাজি হয়ে গিয়েছিল। এটা দেখে এবার ভার্গব এই সিচুয়েশনের সুযোগ নেয় আর সে রামান আর কৃষ্ণার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মীরা আর ইয়াশোদার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে ফেলে। কিন্তু যখন রামান আর কৃষ্ণা এই ব্যাপারটা জানতে পারে তখন তো তারা কিছুই করতে পারে না। তারা দুজনেই অনেক বেশি কষ্ট পায় আর তারা দুজনেই দুঃখে ভেঙে পড়ে আর একটা ব্রিজের উপরে বসে মদ্যপান করতে শুরু করে। তারা তখন নেশার কারণে সেখানে এতটাই মাতাল হয়ে পড়ে যে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এটাই সেই দৃশ্য যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তো দৃশ্য চলে আসে বর্তমানে। এখানে রামান আর কৃষ্ণা তাদের পুরো গল্পটা এসআই কে শোনায় আর তারও তাদের গল্পটি অনেক ভালো লেগে যায়। তখন সে তাদেরকে বলে যে আমি জানি ইয়াশোদা কেন দিলীপের বিরুদ্ধে মামলা করেছিল আর কেন কৃষ্ণাকে দিয়ে তাকে মার খাইয়েছিল। এখান থেকে দৃশ্য আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। দিলীপ তখন মীরাকে বেশ বিরক্ত করত। তো একদিন সে মীরার পরিবর্তে ভুল করে হঠাৎ ইয়াশোদার উপর আক্রমণ করে ফেলে। তবে ইয়াশোদা তখন কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। এই ঘটনার পর থেকেই সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে সবসময় মনে করত মীরার ওপর আবারও কখনো আক্রমণ হতে পারে। তাই সে সবসময় মীরাকে রক্ষা করতে চাইত, মীরার এত খেয়াল রাখত আর এজন্যই তাকে সে কোথাও যেতে দিতে চাইত না। এছাড়া ইয়াশোদা দিলীপের বিরুদ্ধে পুলিশের কাছে মামলাও করেছিল। এ কথা শুনে কৃষ্ণা বুঝতে পেরে যায় যে যদি মীরা এসব ঘটনা জানতে পারে তাহলে হয়তো সে ইয়াশোদাকে ক্ষমা করে দিবে এবং তাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়তো বা ঠিকও হয়ে যাবে। তাই তারা দুজনেই তখন এসআই এর থেকে পারমিশন নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা সোজা চলে আসে মীরা আর ইয়াশোদার সাথে দেখা করতে এবং সেখানে গিয়ে কৃষ্ণা মীরাকে প্রথমেই এই সব বিষয় জানিয়ে দেয়। কৃষ্ণা তখন মীরাকে বলে তোমার আন্টি তোমাকে অনেক ভালোবাসে, যার কারণে তোমার বিপদেও তোমার পাশে ছিল সে। এমন আন্টি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুমি তো তাকে এতদিন ভুলই বুঝে এসেছো, তার উপর বিরক্ত হয়ে মদ খেতেও চলে গিয়েছো। কিন্তু সে তো আসলে তোমার ভালোই চাইতো। তার জায়গায় অন্য আন্টিরা হলে তো তোমাকে বিপদে ফেলে ঠিকই চলে যেত। মীরা যখন এই সব বিষয় জানতে পারে তখন সে তার ভুলটা বুঝতে পারে আর আন্টির সাথে এমন খারাপ ব্যবহার করার জন্য নিজেকেই খারাপ মনে করতে থাকে। অন্যদিকে দেখা যায় রামানা গিয়েও ইয়াশোদাকে জিজ্ঞেস করে যে তুমি মীরার উপর এত সময় রাগ করে কেন ছিলে। তখন ইয়াশোদা বলে মীরা আমার সাথে কখনোই ভালো ব্যবহার করেনি, আমি তো তার ভালো চাইতাম, কিন্তু দেখা যায় তার এসব ভালো লাগতো না। তাই আমিও এক সময় তার সাথে ধীরে ধীরে কথা বলা কমিয়ে দেই। কিন্তু এখন যখন সব ভুল ধারণা মিটেই গেছে, মীরাও তার ভুল বুঝতে পেরেছে, তাই তারা দুজনেই দুজনকে মাফ করে দেয়। তো এরপরই দেখা যায় তারা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আর দুজন সব রাগ ভুলে এক হয়ে যায়। আসলে তারা দুজনেই দুজনকে অনেক ভালোবাসতো কিন্তু প্রকাশ করতো না আর কি। যাক, তো এরপরই দেখা যায় তারা সবাই এক হয়ে যায়। তবে ভার্গব যখন এই বিষয়টা জানতে পারে তখন তো সে অনেকটা অবাক হয়ে যায় আর কোনোভাবে মানতেও চায় না। কিন্তু সে যেহেতু ওয়াদা করেছিল তাই তাকে বাধ্য হয়ে মানতেই হয় তাদের সম্পর্ক। সে আর কিছুই করতে পারে না। এরপরই দেখা যায় ভার্গব কৃষ্ণাকে মীরার সাথে এবং রামানাকে ইয়াশোদার সাথে বিয়ে দিয়ে দেয়। তারা সবাই তো অনেক খুশি থাকে। তাদের খুশি থাকতে দেখে ভার্গবও এখন তার প্রতিশোধ নেয়ার কথা ভুলে যায় আর তাদের সাথে হাসি খুশি ভাবেই থাকে। আর এই হ্যাপি মোমেন্টের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে সামান্য ভুল বোঝাবুঝি মানুষের জীবনে কত বড় সমস্যা বয়ে আনতে পারে, এই গল্পটা তারই প্রমাণ। তাই একটু সময় করে আপনজনকে ভুল না বুঝে একে অপরের সাথে কথা বলে নিলেই সবকিছুরই সমাধান হয়ে যায়। তাই সবারই উচিত নিজেদের মনের মধ্যে কথা চেপে না রেখে নিজেদের খারাপ লাগা ভালো লাগাগুলো আপনজনদের সাথে শেয়ার করা। তাহলে আর ভুল বুঝাবুঝিও হবে না আর নিজেদের সম্পর্কটাও আজীবন সুন্দর থাকবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।